আজকে শুনছেন বিক্রম ভিলা রহস্যের পরবর্তী অংশ। লেখিকা লিপিকা বিশ্বাস। স্নিগ্ধা মনে সাহস আনার চেষ্টা করছে। এ বাড়ির সবাইকে বাঁচাতে গেলে তাকে ভয় পেলে চলবে না। তার সারা শরীরের কাঁপুনি কিছুটা কমেছে। সে পুরো রান্নাঘরটির দিকে ভালো করে একবার তাকালো। কোথাও কেউ নেই। সে লক্ষ্য করল রান্নাঘর থেকে রক্তটা গড়িয়ে খাওয়ার ঘরের দিকে দ্রুত বেগে চলে যাচ্ছে। এক অদ্ভুত আকর্ষণে সে রক্ত যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় কাউকে মেঝে দিয়ে টেনে নিয়ে গেলে যেরকম রক্তের দাগ হয়, এবার সেরকম রক্তের দাগ খাওয়ার ঘর থেকে বেরিয়ে মা কাকিমার ঘরের ওদিকে চলে যাচ্ছে। স্নিগ্ধার বুকটা আবার বেশি জোরে কাঁপছে। রক্তটা সোজা মা কাকিমার ঘরের সামনে দিয়ে কণিকার ঘরের দরজার নিচ দিয়ে ভেতর দিকে চলে গেছে। স্নিগ্ধার বুকের ধড়ফড়ানি বেড়ে গেছে। তার মাথা ঘুরছে। সে আতঙ্কিত হয়ে কণিকার ঘরের দরজায় টোকা মারছে আর বলছে, দরজা খোলো বোন, দরজা খোলো। কণিকা দরজা খুলে মুখ বাড়ালো। তার গায়ে মোটা কম্বল জড়ানো, মাথাটাও ঢাকা। কণিকা কিছু বলার আগেই স্নিগ্ধা দরজার জোরে ঠেলা মেরে ঘরের ভেতর ঢুকে তাকে জড়িয়ে ধরল। কণিকা বিস্ময়ের সাথে বলল, কি হয়েছে বড় বৌদি? স্নিগ্ধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে কণিকাকে ছেড়ে দিয়ে ব্যস্ত হয়ে বলল, রকি। রকি খাটের ওপর কম্বলের তলায় শুয়ে আছে। সে ঘেউ ঘেউ করে উঠল। স্নিগ্ধা এবার একটু স্বস্তি পেল। সে এবার রকির কাছে গিয়ে কম্বলের ওপর দিয়ে তাকে জড়িয়ে ধরে তার কপালে আলতো করে চুমু দিল। রকি আহ্লাদে গদগদ হলো। রকি তাকে সিঁড়ি দিয়ে উল্টে পড়ার হাত থেকে বাঁচিয়েছিল। রকির কপালটা খুব ঠান্ডা। স্নিগ্ধা কম্বল টেনে তার মাথাটা ঢেকে দিয়ে বলল, শুয়ে থাকো। স্নিগ্ধা এবার মেঝের দিকে তাকালো। রক্ত দেখতে পেল না। সে ভালো করে ঘরটির এদিক ওদিক তাকালো। তারপর নিচু হয়ে দরজার তলার দিকে তাকিয়ে দেখল সব কিছু ঠিক আছে। কোথাও রক্তের চিহ্ন নেই। তার চোখ পড়ল আলমারির ওপর বিভৎস পুতুলটার দিকে। পুতুলটা তার দিকে রাগী দৃষ্টিতে চেয়ে আছে। সে আবার কেঁপে উঠল। তারপর নিজেকে কিছুটা ভয়মুক্ত করে দরজা খুলে দেখল কোথাও রক্ত নেই। কণিকা বলল, তোমার হয়েছে কি বড় বৌদি? স্নিগ্ধার কানে কণিকার কথা ঢুকল না। সে যেখান দিয়ে রক্তের দাগ দেখতে দেখতে কণিকার ঘর অবধি এসেছিল, সেখান দিয়েই আবার তাকাতে তাকাতে রান্নাঘরে ফিরল। কোথাও রক্তের দাগ নেই। রান্নাঘরটার চারদিকে রক্ত ছেটানো ছিল, আর এখন কোথাও রক্তের ছিটে ফোঁটাও নেই। স্নিগ্ধা এবার দোতলায় উঠল। সে বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসে গা এলিয়ে দিল। এবার সে চোখ বন্ধ করে ভাবছে, রক্তের দাগটা রান্নাঘর থেকে বেরিয়ে খাওয়ার ঘর দিয়ে কণিকার ঘরে গেল কেন? তবে কি কোনো অশরীরী আত্মা আমাকে রক্তের দাগ দেখিয়ে কোনো ইঙ্গিত দিচ্ছে? রক্তের দাগের এ রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। এ বাড়ির মঙ্গল চায় এমন অশরীরী আত্মাও এখানে আছে, যার জন্য মন্দিরের সামনে খারাপ অশরীরী আত্মা আমাকে ছুঁড়ে ফেলার পরেও আমি অক্ষত ছিলাম। নিশ্চয়ই ভালো অশরীরী আত্মা আমাকে ধরে আলগোছে শুইয়ে দিয়েছিল। এ বাড়ি থেকে কবে যাবে অশরীরী আত্মাগুলো? তাদের যাওয়ার আশায় বসে থাকা আর ঠিক হবে না। আমাকে কিছু একটা করতেই হবে। স্নিগ্ধার মাথায় এলো তান্ত্রিকের কথা। তান্ত্রিক এমন মাদুলি কেন দিল তাকে, যা কাজই করল না? হরিকাকা কি আমাদের এখান থেকে তাড়ানোর জন্য বা অশরীরী আত্মা দিয়ে মারার জন্য তান্ত্রিককে এমন মাদুলি দেওয়ার কথা বলেছিল? বাবা কাকা বাড়িতে নেই, সেই সুযোগে হরিকাকা ওই বুট পরা লোকটা আর মোটা লোকটার সাথে মিলে কি কোনো খারাপ ষড়যন্ত্র করছে? কিন্তু তা কেন হবে? হরিকাকা তো বিশ্বস্ত লোক। মানুষ বদলাতেও যদিও বেশি সময় লাগে না। স্নিগ্ধার সব কিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। মাথাটা যন্ত্রণা করছে। সে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। স্নিগ্ধার মাথায় একটা কোমল স্পর্শ পাচ্ছে। কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে
আর কানের কাছে মুখ নিয়ে বলছে, সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরে যাও, মুক্ত করো ওদের। স্নিগ্ধা কেঁপে উঠে চোখ মেলে অস্পষ্ট স্বরে বলল, কে? তারপর সে তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। সে ঘরে গিয়ে দেখল সেখানেও কেউ নেই। সত্যি সন্ধ্যা হয়ে গেছে। সে ভাবল, কে তাকে মন্দিরে যেতে বলল, আর কাদেরই বা মুক্ত করতে বলল। সে আবার বারান্দায় গিয়ে বলল, কে তুমি? আমি কাদের মুক্ত করব? সে কারোর কোনো সাড়া পেল না। স্নিগ্ধা ভাবল, স্বপ্নে দেখলাম কি? আগে মন্দিরে গিয়ে দেখি ব্যাপারটা কি হচ্ছে। স্নিগ্ধা মোবাইলটা নিয়ে পড়ি মড়ি করে দোতলা থেকে নেমে মন্দিরের দিকে যাচ্ছে। মন্দিরে ঘন্টা বাজার আওয়াজ শোনা যাচ্ছে। আজ একটু জোরে জোরে ঘন্টা বাজার আওয়াজ হচ্ছে। মন্দিরের সামনে আলো জ্বলছে। স্নিগ্ধা পায়ের জুতো জোড়া খুলে জঙ্গলে ঢেকে রাখল। তারপর মন্দিরের কাছে গিয়ে নারী মূর্তি দুটির দিকে তাকালো। তারা বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা সাবধানে পা ফেলে সিঁড়ি দিয়ে বারান্দায় উঠল। কালীমূর্তি থাকা ঘরটির দরজা বন্ধ। সে ভাবল, পুজো হচ্ছে অথচ দরজা বন্ধ কেন? 2 পাল্লার দরজা। সে দরজানো আবজানো থাকতে পারে ভেবে দরজার একটা পাল্লায় আস্তে করে চাপ দিল। দরজা কিন্তু ফাঁক হলো না। এবার সে দরজায় একটু জোরে চাপ দিল। দরজা খুলল না। সে বুঝতে পারল দরজা ভেতর থেকে বন্ধ আছে। সে দরজায় কান পাতল। ঘন্টার আওয়াজ ছাড়া কিছুই শুনতে পেল না। ভেতরে একটা হালকা শব্দ হলো। সে ভাবল, কিসের শব্দ? হরিকাকা তো ঘন্টা বাজাচ্ছে। কিছু কি পড়ল? জোরে ঘন্টা বাজার জন্য কিসের আওয়াজ হলো স্নিগ্ধা সেটা বুঝতে পারল না। একটু পরে ঘন্টা বাজা থেমে গেল। এবার কেউ দরজা খুলছে। স্নিগ্ধা তাড়াতাড়ি দরজা থেকে নেমে বারান্দায় বেরিয়ে সিঁড়ি থেকে দৌড়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। সাপপোকের কথা তার মাথায় নেই। আগে হরিপদ ঘর থেকে বেরোলো। সে চারিদিকটা দেখল, তারপর হাত দিয়ে কাউকে বাইরে আসার জন্য ইশারা করে লাইটটা নিভিয়ে দিল। বুট পরা লোকটি ঘর থেকে বেরিয়ে গটগট করে হেঁটে টর্চ জ্বালাতে জ্বালাতে মন্দিরের পিছন দিকে যাচ্ছে। হরিপদ ঘরের দরজা বন্ধ করছে। স্নিগ্ধা ঝোপ থেকে উঠে লোকটির পিছু নিল। সে দূরত্ব রেখে অন্ধকারে সাবধানে যাচ্ছে। মোবাইলের আলো জ্বালাচ্ছে না। লোকটি গেটের তালা খুলে বাইরে গিয়ে গ্রিলের ফাঁক দিয়ে ভেতর দিকে হাত ঢুকিয়ে তালা লাগাচ্ছে। চাবিটার নিচেই পড়ে গেল। সে টর্চ জেলে নিচু হয়ে চাবিটা নিতে যাচ্ছে। তার চাদরের তলা থেকে কিছু ভাঁজ করা কাগজ নিচে পড়ল। সে তাড়াতাড়ি কাগজগুলো কুড়িয়ে নিয়ে চাদরের তলায় ঢোকালো। তারপর তালা দিয়ে চাবি প্যান্টের পকেটে ঢুকিয়ে নিয়ে চলে গেল। স্নিগ্ধা ভাবছে, কাগজগুলো কিসের? কাগজগুলো নিয়ে লোকটি মন্দিরে হরিকাকার সাথে কি করছিল? নিশ্চয়ই মন্দিরের ভেতরে এরা বড় কোনো চক্রান্ত করছে। আমার কানের কাছে কেউ বলল, মুক্ত করো ওদের। আমি কাদের মুক্ত করব? ঘরে কেউ আটকা আছে কি? সে তাড়াতাড়ি মন্দিরের সামনে এলো। চারপাশ অন্ধকার। স্নিগ্ধা সাবধানে সিঁড়ির দিকে এগোচ্ছে। হরিকাকাকে সে দেখতে পাচ্ছে না। মন্দিরের বারান্দার গেটে বাইরে দিয়ে হুড়কো টানা আছে। স্নিগ্ধা বুঝল হরিকাকা চলে গেছে। সে হুড়কো খুলে বারান্দায় উঠল। সে কালীমূর্তি থাকা ঘরটির ছিটকিনি খুলে ভেতরে ঢুকল। এবার সে ঘরের ভেতর দিয়ে দরজা বন্ধ করে লাইট জ্বালালো। ভেতরটা ভালো করে দেখল। কেউ নেই ভেতরে। বড় কাঠের বাক্সটার ভেতরে আগে সে জিনিসের ঠাসা দেখেছিল। জিনিসের তলায় কেউ ছিল বলে তখন মনে হচ্ছিল না। সে বাক্সটার গায়ে কান পাতল। কিছুই বোঝা যাচ্ছে না। কোনো রকম আওয়াজ সে পাচ্ছে না। এবার সে ঘরের লাইট নিভিয়ে দিয়ে পাশের শিবলিঙ্গ থাকা ঘরটিতে গিয়ে ভালো করে দেখল। এখানেও কেউ নেই। তার মন খারাপ হলো। সে মন্দির থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর ভাবছে, কে বলল মন্দিরে যাও, ওদের মুক্ত করো? স্নিগ্ধা বাড়ির সামনে এলো। সে সামনের গেটের দিকে তাকালো।
একটি লম্বা ছায়ামূর্তি গেটের বাইরে পায়চারি করছে। গেটের ওপর দিয়ে তাকে দেখা যাচ্ছে। দারোয়ান রতনকে দেখা যাচ্ছে না। রতনের জন্য স্নিগ্ধার চিন্তা হলো, সে ঠিক আছে তো, নাকি? স্নিগ্ধার বুকের ভেতরে ঢিপ ঢিপ করলেও সে জোর পায়ে গেটের কাছে এগিয়ে গেল। ছায়ামূর্তি নিমিষেই মিলিয়ে গেল। স্নিগ্ধা আতঙ্কিত কণ্ঠে বলল, রতনদা, ও রতনদা। রতন তাড়াতাড়ি গেট খুলে বলল, কি বলছো বড় বৌদিমণি? স্নিগ্ধা মোবাইলের আলো জ্বেলে রতনকে ভালোভাবে দেখে নিয়ে বলল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এ কথা বলছো কেন? এখানে কাউকে দেখেছো? স্নিগ্ধা রতনদাকে জিজ্ঞাসা করল। রতন বলল, না তো, কাকে দেখব? রতন ভয় পেতে পারে ভেবে স্নিগ্ধা ছায়ামূর্তির কথা তাকে বলল না। রতন বলল, বড় দাদাবাবু একটু আগে বাড়ির ভেতরে গেছে। কথাটা বলার সময় রতনের চোখ দুটো একবার জ্বলে উঠল। স্নিগ্ধা প্রথম যেদিন এ বাড়িতে ঢুকেছিল সেদিন রতনের চোখ দুটো ঠিক এভাবেই জ্বলে উঠতে দেখেছিল। স্নিগ্ধা আতঙ্কিত হয়ে তার চোখের দিকে তাকিয়ে আছে। রতন হেসে বলল, আমার চোখ উঠেছে বড় বৌদিমণি, তুমি ভেতরে যাও। স্নিগ্ধা অন্যমনস্ক হয়ে ভাবছে, টর্চ মেরে যখন ওর চোখের দিকে তাকিয়েছি তখন তো চোখ লাল দেখিনি, হয়তো তখন খেয়াল করিনি। চোখ উঠলে রাতে কি চোখ জ্বলে? তন্ময় বারান্দায় দাঁড়িয়ে জোরে জোরে ডাকছে, স্নিগ্ধা, ও স্নিগ্ধা, কোথায় তুমি? রতন বলল, বড় বৌদিমণি, বড় দাদাবাবু তোমাকে ডাকছে। স্নিগ্ধা সম্বিত ফিরে পেয়ে বলল, ও। সে দৌড়ে গেটের কাছ থেকে বাড়ির সামনে এলো। তারপর বারান্দায় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, এই তো আমি, ডাকছো কেন? তন্ময় গম্ভীর গলায় বলল, অন্ধকারে কোথায় গিয়েছিলে? অন্ধকার কোথায়, মোবাইলের আলো জ্বলছে তো। ঘরে বসে ভালো লাগছিল না, তাই এখানে এসে দাঁড়ালাম। তুমি ঘরে গিয়ে বসো, আমি চা আনছি। এই বলে স্নিগ্ধা তাড়াতাড়ি খাওয়ার ঘরে গিয়ে ফ্লাক্স থেকে 2 কাপ চা ঢেলে নিয়ে ওপরে গেল। তন্ময় খাটে বসে আছে, তার মনটা খারাপ। স্নিগ্ধা চায়ের কাপটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, মন খারাপ কেন? তন্ময় চায়ের কাপটা হাতে নিয়ে বলল, সব কিছু কেমন গরমিল লাগছে, ব্যবসার খাতাপত্রের হদিস নেই। স্নিগ্ধার মনে পড়ল বুট পরা লোকটির কথা। কিছুক্ষণ আগে স্নিগ্ধা দেখেছে লোকটির চাদরের তলা থেকে কাগজ বের হয়ে নিচে পড়েছিল। বুট পরা লোকটি কাগজগুলো তুলে আবার চাদরের তলায় লুকিয়েছিল। এই কাগজগুলোই কি ব্যবসার জরুরি কাগজপত্র? স্নিগ্ধা বলল, ব্যবসাপত্র দেখাশোনা কে করছে? বাবার বিশ্বস্ত কয়েকজন লোক আছে, তারাই করছে। হরিকাকাও গিয়ে ব্যবসার খোঁজ খবর নেয়। স্নিগ্ধা বুঝতে পারল হরিকাকাই খাতাপত্র সরিয়ে ওই বুট পরা লোকটিকে দিয়েছে। স্নিগ্ধা বলল, বাবা কাকু যে আলমারিতে তাদের জরুরি কাগজপত্র রাখে সেই আলমারি খুলে দেখো না, জমি জায়গা ও ব্যবসার অন্য গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কি না। তন্ময় বলল, ঠিক বলেছ তো, তবে সে আলমারিগুলোর চাবি আর বাবা কাকুর কাছেই তো থাকতো, কোথায় রেখেছে কে জানে। স্নিগ্ধা বলল, তারা তীর্থে নিশ্চয়ই চাবি নিয়ে যায়নি, মা কাকিমার কাছেই চাবি রেখে গেছে হয়তো। তন্ময় বলল, তাই হবে। তন্ময় চায়ের শেষ চুমুকটা দিয়ে মায়ের কাছ থেকে ঘুরে আসছি বলে স্নিগ্ধার কাছ থেকে বলে চলে গেল। স্নিগ্ধা বলল, আমিও যাব তোমার সঙ্গে। তন্ময় বলল, ঠিক আছে চলো। স্নিগ্ধা চায়ের কাপ দুটো নিয়ে তন্ময়ের সাথে নিচের তলায় এলো। সে খাওয়ার ঘরে কাপ দুটো রেখে দিয়ে অরুণা দেবীর ঘরের কাছে গেল। তন্ময় অরুণা দেবীর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিল। ভেতর থেকে অরুণা দেবী বললেন, দরজা আবজানো আছে, ভেতরে আয়। স্নিগ্ধা দরজা ফাঁক করে আগে ঘরে ঢুকলো। সাথে সাথে ঘরের কম পাওয়ারের বাল্বটা জ্বলে উঠল। আলমারির উপরে থাকা বিভৎস পুতুলটার চোখ দুটো যেন অগ্নিবৃষ্টি হলো। স্নিগ্ধা আবার কেঁপে উঠল। অরুণা দেবী খাটে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। তার পাশে তন্দ্রা দেবী গায়ে কম্বল জড়িয়ে বসে আছেন। তন্ময় এবার ঘরে ঢুকলো। তন্দ্রা দেবী বললেন, তোরা বস, ঘরে দুটো চেয়ার পাতা আছে। তন্ময় আর স্নিগ্ধা চেয়ার দুটোতে বসলো। তন্ময় বলল,
তোমাদের শরীর কেমন আছে? অরুণা দেবী বললেন, একই রকম। তোমরা ঠিকমতো খাচ্ছ তো? হ্যাঁ বাবা, তোরা নিজেদের দিকে খেয়াল রাখিস, বলেই তন্দ্রা দেবীর মুখটা আতঙ্কে ভরে উঠল। স্নিগ্ধা চুপ করে সব লক্ষ্য করছে। সে বুঝতে পারছে কাউকে দেখে কাকিমা ভয় পাচ্ছে। স্নিগ্ধা এবার ঘরের মেঝের দিকে ভালো করে তাকিয়ে দেখছে কোথাও রক্ত আছে কিনা। আলোতে আমার চোখ জ্বালা করছে বলে তন্দ্রা দেবী খাট থেকে উঠে পড়লেন। তন্ময় বলল, বসো কাকিমা, কথা আছে। বল। বাবা কাকা যে আলমারিতে আমাদের ব্যবসার জরুরি কাগজপত্র রাখে, সেই আলমারির চাবি কি তোমাদের কাছে আছে? অরুণা দেবী আর তন্দ্রা দেবী চুপ করে রয়েছেন। তাদের দুই জায়ের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠছে। অরুণা দেবী কম্বলের তলায় মুখ ঢাকলেন। তন্ময় বলল, তোমরা চুপ করে রয়েছ কেন? আমাদের কাছে কিছু দিয়ে যায়নি, আমরা কিছু জানি না, বলে তন্দ্রা দেবী উঠে দরজা খুলে বেরিয়ে যাচ্ছেন। স্নিগ্ধা পেছন থেকে বলল, কাকিমা, আমি তো তোমাদের সেবা করার কোনো সুযোগই পেলাম না। যদি কোনো... স্নিগ্ধার কথার মাঝে তন্দ্রা দেবী বললেন, বলেছ, এতেই আমরা খুশি হয়েছি। যা করছো তাই করো। তন্দ্রা দেবীর এই শেষ কথাটা শুনে স্নিগ্ধা অবাক হলো। সে ভাবছে, কাকিমা কি আমার গতিবিধি সম্পর্কে জানতে পেরেছে? তা কি করে হবে? এরা কেউ তো বাড়ির থেকে বেরোই না। কাকিমা হয়তো এমনিই বলেছে কথাটা। তন্ময় বলল, কি ভাবছো? স্নিগ্ধা বলল, কোন আলমারিতে গুরুত্বপূর্ণ সব কাগজপত্র রাখা আছে সেটাই ভাবছি। কাছের একটা ঘরে আছে, চলো না তাহলে সেই ঘরে গিয়ে দেখি। সেই ঘরের কোথাও হয়তো বাবা কাকু চাবি লুকিয়ে রেখে গেছে। স্নিগ্ধা তন্ময়কে বলল। তন্ময় অরুণা দেবীকে বলল, মা, আমি খুঁজে দেখি চাবি ও ঘরে কোথাও বাবা কাকু রেখে গেছে কিনা। তন্ময় আর স্নিগ্ধা চেয়ার থেকে উঠে সেই ঘরটির দিকে যাচ্ছে। ঘরটা কণিকার ঘরের পাশে। তারা ঘরটিতে ঢুকলো। ঘরটি বেশ বড়। ঘরটিতে 4টি আলমারি পাশাপাশি রয়েছে। একদিকে বড় সোফা রয়েছে, তার সামনে টি টেবিল, কোণের দিকে একটা টেবিল, চেয়ারও আছে। আলমারিগুলোতে তালা দেওয়া। ঘরটিতে ধুলো জমে আছে। অনেকদিন কারোর পায়ের ছাপ পড়েনি সেটা বোঝা যাচ্ছে। ঘরটিতে ঝুলও জমেছে। তারা দুজনে চাবি খুঁজতে লাগলো। পুরো ঘর তারা ভালোভাবে দেখল, কিন্তু কোথাও চাবি পেল না। মনমরা হয়ে তারা ঘর থেকে বেরিয়ে আসছে। হরিপদ তাদের দেখে বলল, কোথায় গিয়েছিলে তোমরা? তন্ময় কিছু বলার আগেই স্নিগ্ধা বলল, মায়ের ঘরে। হরিপদর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। স্নিগ্ধা বুঝতে পারছে হরিকাকা পাল্টে গেছে। মা, কাকিমা, কণিকার কথা শুনলেই তার মুখটা কেমন হয়ে যায়। তাদের কথা নিজে থেকে কিছুই সে বলে না। কণিকার সামনে হরিকাকার কথা বললে সেও কেমন বিরক্ত হয়। হরিকাকার এদের নিয়ে কোনো চিন্তাও নেই। সে যদি এদের কথা ভাবতো তাহলে এদের চিকিৎসা করানোর জন্য মরিয়া হয়ে যেত। কিন্তু এদের কথা কখনোই সে মুখে আনে না, বা বাবা কাকুর জন্য তার চিন্তা নেই। মানুষ দুজনের কোনো বিপদ হলো কি না সে ব্যাপারেও তার বিন্দুমাত্র হেলদোল নেই। স্নিগ্ধা তন্ময়কে বলল, খেতে চলো। দুজনে খেয়ে দোতলায় গেল। গভীর রাত। তন্ময় ঘুমিয়ে পড়েছে। স্নিগ্ধার ঘুম আসছে না। সে শুয়ে শুয়ে ভাবছে, এই আলমারিগুলোর চাবি হরিকাকার কাছে থাকতে পারে। তার কোমরে অনেকগুলো চাবি ঝোলানো দেখেছিলাম। হরিকাকা হয়তো আলমারি খুলে সব কাগজপত্র বুট পরা লোকটি আর মোটা লোকটিকে দিয়ে দিয়েছে। হঠাৎ তার মনে হলো, বাবা কাকুকে এরা মেরে ফেলেনি তো? বাবা কাকুই হয়তো অশরীরী আত্মা হয়ে আমাকে বাঁচাচ্ছে। সে ভয়ে আঁতকে উঠল। তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার শরীরে ভেতরে অস্বস্তি হচ্ছে। সে বাবা মহাদেব আর মা কালীকে প্রণাম করে মনে মনে বলল, ঠাকুর, বাবা কাকু যেন সুস্থ থাকে, ওদের যেন কোনো ক্ষতি না হয়, ওদের তাড়াতাড়ি বাড়িতে সুস্থ অবস্থায় এনে দাও। চোখ দিয়ে তার বন্যা বইতে লাগলো। বাইরে বিকট আওয়াজ হচ্ছে। সে ছাদে লাফালাফির আওয়াজ পাচ্ছে।
রকিটাও তারস্বরে চিৎকার করছে। স্নিগ্ধা না উঠে চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইল। মাঝে মাঝে চোখ খুলে দেখছে কোনো ছায়ামূর্তি তার মুখের ওপর ঝুঁকে আছে কিনা। একসময় তার চোখ দুটো লেগে গেল। তুমি খুব সাহসী মহিলা, তুমিই পারবে ওদের বাঁচাতে। স্নিগ্ধা তড়ি ঘড়ি করে উঠে বসে অন্ধকারে এদিক ওদিক তাকাচ্ছে আর উত্তেজিত হয়ে বলছে, কে কে আপনি? কাদের মুক্ত করব? সে কোনো সাড়া পেল না। গত সন্ধ্যাতেও কেউ তার কানের কাছে বলেছিল, মন্দিরে যাও, ওদের বাঁচাও। স্নিগ্ধা এবার দরজার বাইরে কান্নার শব্দ শুনতে পেত। স্নিগ্ধা টর্চ জ্বালিয়ে চারদিক দেখতে লাগলো। সে কাউকে দেখতে পেল না। পাশে তন্ময় শুয়ে অঘরে ঘুমাচ্ছে। স্নিগ্ধা তাড়াতাড়ি খাটের ওপর থেকে নেমে দরজার ছিটকিনি খুলল। তারপর দরজাটা সামান্য ফাঁক করে বাইরের দিকে মুখ বাড়ালো। কান্নার আওয়াজটা সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছে। কান্নার আওয়াজটা আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে। স্নিগ্ধা ঘর থেকে বেরিয়ে অন্ধকারে সিঁড়ির রেলিং ধরে নিচে নামল। সে কান্নার আওয়াজ আর পাচ্ছে না। রান্নাঘরে আলো জ্বলছে। সে ভয়ে ভয়ে রান্নাঘরে উঁকি দিয়ে দেখল হরি কাকা রান্না করছে। সে তাড়াতাড়ি দোতলায় উঠল। তার গায়ে সোয়েটার চাদর নেই। তার খুব শীত করছে। সে তাড়াতাড়ি সোয়েটার পরে তার উপর চাদর জড়িয়ে মাথা ঢাকল। মন্দিরে লুকিয়ে আসা সেই বুট পরা লোকটাকে সে আজ ফলো করবে বলে মনস্থির করল। স্নিগ্ধা মোবাইলের স্ক্রিনে দেখল 4:30 বাজে। সে মোবাইলটা নিয়ে ঘর থেকে বেরিয়ে ধীরে ধীরে সাবধানে পা ফেলে এগোচ্ছে। সিঁড়ি দিয়ে নেমে সে রান্নাঘরে উঁকি দিয়ে দেখল হরি কাকা আড়াল করে কিছু একটা করছে। সে বুঝতে পারল হরি কাকা টিফিন বাটিতে খাবার ভরছে। সে হলঘরের পাশের একটি ঘরে দরজাটা সামান্য ফাঁক করে রাখল। হরি কাকা হলঘর থেকে বেরোলো। তারপরেই সে বেরোবে বলে ঠিক করলো। ঘরটিতে ভয়ঙ্কর শব্দ শুরু হলো। সে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা চাপল। মোবাইলের আলো জ্বলছে না। সে অন্ধকারে কাউকে দেখতেও পাচ্ছে না। ঘরটিতে যেন তাণ্ডব চলছে। এটা সেটা পড়ার শব্দ হচ্ছে। গগনবিদারী চিৎকার শোনা যাচ্ছে। স্নিগ্ধার হাত পা কাঁপছে, বুক ঢিপঢিপ করছে। অন্ধকারে এবার সে দেখতে পাচ্ছে দুটো লম্বা হাত তার গলার দিকে এগিয়ে আসছে। দরজার ফাঁকটুকু বন্ধ হয়ে গেছে। সে ভয়ে দরজা আঁকড়ে ধরল। লম্বা হাত দুটো তার গলা চেপে ধরার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তাকে ছুঁতে পারছে না। স্নিগ্ধা একটা জিনিস লক্ষ্য করছে, অশরীরী আত্মারা কেউ তার শরীর স্পর্শ করতে পারছে না। সে মনে সাহস এনে দরজা আবার ফাঁক করল। হরিপদ টিফিন বাটি চাদরের তলায় নিয়ে অন্য দিনের মতো যথারীতি ঘর থেকে বেরিয়ে বাইরে মন্দিরের দিকে গেল। স্নিগ্ধাও ঘর থেকে বেরোলো। সে বাড়ির সামনের গেটের দিকে যাচ্ছে। বাইরেটা এখনো অন্ধকারচ্ছন্ন রয়েছে। কুয়াশা চাদরে ঢেকে আছে চারপাশ। স্নিগ্ধা গেটের কাছে গিয়ে দাঁড়ালো। রতন গেট খুলে দিয়ে বলল, অন্ধকারে কোথায় যাচ্ছ বড় বৌদিমণি? এই একটু হাঁটবো। অন্ধকারে? স্নিগ্ধা বলল, এখানে এসে অন্ধকারে চলে চলে আমার অভ্যাস হয়ে গেছে। রতন বলল, সাবধানে চোখ কান খোলা রেখে চলাফেরা করো বড় বৌদিমণি, গ্রামের পথঘাট ভালো না। চোখ কান খোলা রাখা, এই কথাটা শুনে স্নিগ্ধা চমকে উঠল। পল্লবীর সাথে তার যেদিন শেষ দেখা হয়েছিল সেদিন পল্লবী সেই কথাটাই তাকে বলেছিল। স্নিগ্ধা রতনকে বলল, ধন্যবাদ রতনদা। বলে স্নিগ্ধা মনমরা হয়ে মন্দিরের পিছনের যে গেটটা আছে সেদিকে এগিয়ে যাচ্ছে। আর ভাবছে, পল্লবী রতনদা এরা কি মন্দিরের কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে সেটা বুঝতে পেরে আমাকে চোখ কান খোলা রাখার কথা বলল। স্নিগ্ধা গেটের কাছে কিছুটা দূরে দাঁড়ালো। সে গেটের সামনে রাস্তার ওপারে একটু দূরে একটা বড় গাছ দেখতে পেল। সে সেই গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। সে আজ দেখবে বুট পরা লোকটি গেটের ভেতর থেকে বের হয়ে
কোথায় যায়? অনেকক্ষণ হয়ে গেছে, কেউ এ গেট দিয়ে ঢুকলোও না, আবার বেরোলোও না। অন্ধকার কেটে ধীরে ধীরে চারপাশ ফর্সা হচ্ছে। স্নিগ্ধার মনটা খারাপ হয়ে গেল। তবে কি বুট পরা লোকটি আজ আসেনি? বাতাস বইছে, স্নিগ্ধার প্রচণ্ড শীত করছে। কুয়াশার চাদরটা সরে যাচ্ছে। সে মনমরা হয়ে সামনের গেটের কাছে এলো। রতন সামনের গেটে নেই, তার ডিউটি শেষ হয়ে গেছে। স্নিগ্ধা গেটের ভেতর দিয়ে ঢুকতে গিয়ে দেখল হরিপদ বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি পিছন দিকে এসে পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে রইল। মাঝে মাঝে সে গেটের ফাঁক দিয়ে দেখছে হরিপদ ওখান থেকে সরল কিনা। হরিপদ এবার বাড়ির পিছন দিকে গেল। স্নিগ্ধা এই সুযোগে তাড়াতাড়ি বাড়ির ভেতরে গিয়ে খাওয়ার ঘরে ঢুকে ডাইনিং টেবিলে বসে গ্লাসে করে জল খাচ্ছে। কই গো, সব কোথায় গেছো? এখনো ওঠোনি? স্নিগ্ধা খাওয়ার ঘর থেকে শুনতে পেল একজন মহিলার গলা। বড্ড চেনা গলাটা। সে জলের গ্লাসটা টেবিলের ওপর রেখে বারান্দায় এসে দেখল পল্লবীদের বাড়ির কাজের মহিলা শ্যামলী। শ্যামলী বাইরের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধাকে দেখে সে তাড়াতাড়ি বারান্দায় উঠে বলল, রান্নাঘরটা দেখিয়ে দাও তো, বাসনগুলো মেজে ফেলি। স্নিগ্ধা বলল, তোমাকে এ বাড়িতে কাজ করতে কে বলেছে? শ্যামলী জমিদারি চালে বলল, কে আবার? তন্ময় দাদাবাবু। কাল পথে দেখা হয়েছিল, তখন এ বাড়িতে কাজের কথা বলেছে। তোমার সাথে বকবক করতে গিয়ে আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। শ্যামলী হল ঘরে ঢুকে বলল, কোন দিকে রান্নাঘর? স্নিগ্ধার মনে মনে রাগ হচ্ছে। সে ভাবছে, এই মহিলার কথাবার্তা ট্যাঁকুস ট্যাঁকুস, একে আমার একদমই পছন্দ নয়। পল্লবীদের বাড়ির খাসির মাংস, পায়েস, মৌরি, জোয়ান আর পেয়ারা এই বোধহয় বিষ মিশিয়েছিল। ওর কথা শুনেই মনে হয় নবাবের বেটি। তন্ময়েরও বলিহারি, আমাকে না বলে একে কাজের জন্য ঠিক করে ফেলল। এমনিতেই আমার মাথায় নানান চিন্তা, তার ওপরেই আবার আরেক ঝামেলা এসে জুটল। স্নিগ্ধার কান্না পাচ্ছে। শ্যামলী নিজেই রান্নাঘর খুঁজে নিয়ে রান্নাঘরে ঢুকল। সে দেখল রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে। কয়েকটা এঁটো বাসনও বেসিনে রয়েছে। স্নিগ্ধা রান্নাঘরের দরজার তাকালো। শ্যামলী বড় বড় চোখে তাকিয়ে রান্নাঘরটি একবার দেখে নিয়ে বলল, ছি ছি, কি নোংরা রান্নাঘর। এবার সে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, এত অলস তুমি? ঘরের বউ, সারাদিন কি শুয়ে থাকো? স্বামীর সাথে সারাক্ষণ ঢলাঢলি না করে গতরটা নাড়িয়ে ঘরগুলো তো গোছাতে পারো। স্নিগ্ধার চোখ দিয়ে জল এলো। কাজের মাসির একই কথার ছিরি। সে মোটেও তন্ময়ের সাথে ঢলাঢলি করে না, আর করলেও তাতে ওর কি। স্নিগ্ধার ইচ্ছা করছে শ্যামলীকে কয়েকটা কড়া কথা শোনাতে, কিন্তু সে নিজেকে সংযত করল। এমনিতেই তার চারদিকে বিপদ, তার উপর শত্রু বাড়ানো ঠিক হবে না। সে মন খারাপ করে দোতলায় উঠে নিজেদের ঘরে গেল। তন্ময় এখনো ঘুমাচ্ছে। স্নিগ্ধা তার পিঠে নাড়া দিয়ে বলল, ওঠো, কথা আছে। কয়েকবার নাড়া দেওয়ার পর তন্ময় চোখ মেলে স্নিগ্ধার হাত ধরে কাছে টেনে নিয়ে বলল, আমার বউটার চাঁদের মুখটা অমাবস্যায় নেমেছে কেন? শ্যামলীকে এ বাড়িতে কাজ করতে বলেছ কেন? কোন শ্যামলী? প্রাণকৃষ্ণ কাকাবাবুদের বাড়িতে যে কাজ করে। ও হ্যাঁ, বলেছি। কেন, কি হয়েছে? ও কাজ করতে এসেছে। ভালো তো, একা কণিকা কত খাটবে, সে তোমাকেও কিছু করতে দেয় না। কাজের মহিলা রেখেছ সেটা কি ঠিক আছে, কিন্তু একে কেন রাখতে গেলে? তন্ময় বলল, এর আবার কি হলো? স্নিগ্ধা বলল, কিছু হয়নি, তবে এর কথাবার্তা কাঠখোট্টা, আমার একদম পছন্দ নয়। ও এই ব্যাপার, এই জন্য অমন সুন্দর চাঁদের মতো মুখখানিতে নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। স্নিগ্ধা রেগে বলল, ইয়ার্কি মেরো না তো, সবসময় ইয়ার্কি ভালো লাগে না। এখানে কাজের লোক পাওয়া মুশকিল। আর এ মহিলার কথাবার্তা খারাপ হলেও মানুষটা ভালো, কাজও ভালো করে, মহিলাটা সৎ আছে, তন্ময় বলল। স্নিগ্ধা বলল, তুমি কি করে জানলে? তন্ময় বলল, আমি জানি ম্যাডাম। আমাকে না বলে ওকে রাখা তোমার উচিত হয়নি, বলে স্নিগ্ধা রাগ করে ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বসল। শ্যামলী বাসন মাজছে। রকি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে।
শ্যামলী আর চোখে তার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। সে বাসন মাজতে মাজতে বলল, ঘাটের মরা কুকুরটি এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। এবার সে রকির দিকে তাকিয়ে বলল, দূর হয় এখান থেকে। রকি বড় বড় চোখ করে ঘেউ ঘেউ করতেই শ্যামলীর দিকে তেড়ে গেল। শ্যামলী, ওরে বাবারে, কে কোথায় আছো, বাঁচাও বলে রান্নাঘর থেকে বেরিয়ে শাড়ি হাঁটুর উপর তুলে হলঘর বারান্দা পেরিয়ে সামনের গেটের দিকে দৌড়তে লাগলো। স্নিগ্ধা দোতলার বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখল শ্যামলী দৌড়ে বেরিয়ে যাচ্ছে। সে বুঝতে পারল কোনো অশরীরী আত্মা শ্যামলীকে ভয় দেখিয়েছে, তাই সে ছুটে পালাচ্ছে। স্নিগ্ধা তাড়াতাড়ি নিচের তলায় নামল। সে বাড়ির সামনের গেটের কাছে গেল। এদিক ওদিক তাকিয়ে শ্যামলীকে দেখতে পেল না। শ্যামলী ভয়ে পগার পার করেছে। স্নিগ্ধা ফিরে এসে নিচের বারান্দায় উঠেছে। তন্ময় তাকে দেখে বলল, কাজের মহিলা কি কাজ করে চলে গেছে? তাকে রান্নাঘর খাওয়ার ঘর দেখালাম না। ওকে দৌড়ে বাইরে যেতে দেখলাম। কেন? জানি না, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে। তন্ময় বলল, চলো চা খাবে। তন্ময় কথা শুনে মহিলার কি অসুবিধা হলো দেখে আসি বলে তন্ময় সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। স্নিগ্ধা বলল, দেখে আসবে মানে? তন্ময় বলল, একটা মানুষ কাজ করতে এসে না বলে দৌড়ে চলে গেল, সেটা কেন জানতে হবে না? তার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, খোঁজ নিয়ে আসি। এই বলে তন্ময় বেরিয়ে গেল। স্নিগ্ধা অস্পষ্ট স্বরে বলল, নিজের বাড়ির লোকদের পদে পদে বিপদ আর ও চোখ কান বন্ধ রেখে রয়েছে, আর এখন যাচ্ছে পরের বিপদের সন্ধান করতে। ও মহিলাকে ডেকে বিপদ আরও বাড়াচ্ছে। স্নিগ্ধার চোখ দুটো ছলছল করছে, তার কিছুই ভালো লাগছে না। সে বাড়ির পিছন দিকে গিয়ে পুকুর ঘাটের সিঁড়িতে বসল। পল্লবী যেখানটায় বসে পায়েস খেয়েছিল তার পাশটাতে বসল। পল্লবীর বসার জায়গাটা সে পরম যত্নে হাত বোলাতে লাগলো। তার চোখ দিয়ে শ্রাবণের ধারা নামছে। স্নিগ্ধা বলে উঠল, পল্লবী, একবার দেখা দাও, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। এ বাড়ির সবার ভীষণ বিপদ, আমি বুঝতে পারছি না কি করব। তন্ময়কেও কিছু বলতে পারছি না। তুমি তো জানো ও ভীষণ ভীতু, কি করব আমি? সে দেখতে পেল হরিকাকা আসছে কাস্তে শাবল হাতে নিয়ে। সে তাড়াতাড়ি চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। হরিপদ কাছে এসে বলল, এখানে একা বসে আছো কেন মা? স্নিগ্ধা মনে জোর করে হাসি এনে বলল, এ জায়গাটা খুব সুন্দর, এখানটায় বসতে বেশ ভালো লাগে। একা একা ঘোরাফেরা করো না, সাপ, বিষাক্ত পোকা, শেয়াল, বেজি, কত কি আছে এখানে, তুমি দেখলে ভয় পাবে। স্নিগ্ধা মনে মনে বলল, আমি ঘর থেকে না বেরোলে তোমার সুবিধা। বুট পরা লোকটা আর মোটা লোকটার সাথে খুল্লা ষড়যন্ত্র করতে পারবে তুমি। খেয়েছো মা? স্নিগ্ধা বলল, না। এত বেলা অবধি খাওনি, পেটে পিত্তই পড়বে তো, যাও খেয়ে নাও, আমি এদিকটা একটু পরিষ্কার করি। স্নিগ্ধার মনে পড়ল মন্দিরের চারপাশটা জঙ্গলে ভর্তি, সেখানটা পরিষ্কার করা দরকার। মন্দিরের পিছনে জানলার কাছে জঙ্গলের জন্য সে যেতে পারছে না। জানলার কাছে কান পেতে ভেতরে কি কথাবার্তা হয় তাকে শুনতে হবে। সে জানে হরিকাকা জঙ্গল পরিষ্কার করতে রাজি হবে না, তাও সে বলল, হরিকাকা চলো না মন্দিরের চারপাশটা পরিষ্কার করি। মন্দিরের চারপাশটায় জঙ্গল হয়ে আছে, দেখতে খারাপ লাগে। হরিপদ আঁতকে উঠে বলল, না মা, তোমাকে আগেই বলেছি না ওদিকটায় সাপ আছে। একটা সাপুরে ডেকে এনে সাপগুলো ধরালে হয় না? না মা, মন্দিরে শিব ঠাকুর আছে, সাপ শিবের গলাতে থাকে, সাপ ধরলে বিক্রমভিলার সবার অমঙ্গল হবে। স্নিগ্ধা অস্পষ্ট স্বরে বলল, অমঙ্গলের আর কি বাকি আছে? কিছু বললে মা? না, তুমি পরিষ্কার করো, আমি চলি। এই বলে স্নিগ্ধা বাড়ির দিকে আস্তে আস্তে ক্ষীণ কণ্ঠে বলল, যা করার আমাকেই করতে হবে, আর কোনো কিছুকে ভয় পাবো না, এমনকি মৃত্যুকেও না। স্নিগ্ধার চোখ দুটো ছলছল করছে। সে বাড়িতে এসে হলঘরে বসল। একটু পরে তন্ময় এসে হলঘরে ঢুকে বলল, শ্যামলী রকির ভয়ে পালিয়েছিল। রকি তার দিকে বড় বড় চোখ করে তেড়ে গিয়েছিল। ও ভেবেছিল রকি ওকে কামড়াতে আসছে, তাই সে ভয়ে পালিয়েছে।
এ বাড়িতে আরও আসবে না বলছিল। আমি অনেক পীড়াপিড়ি করে একটা শর্তেও কাজ করতে রাজি হয়েছে। ও যতক্ষণ এ বাড়িতে কাজ করবে ততক্ষণ রকিকে আটকে রাখতে হবে। আমি রাজি হয়েছি। ও বিকেলে আবার কাজ করতে আসবে বলেছে। স্নিগ্ধা কিছু বলল না। সে উঠে দাঁড়িয়ে বলল, খেতে চলো, খিদে পেয়েছে। তুমি খাবার রেডি করো, আমি কণিকাকে বলে আসছি কাজের মাসি এলে সে যেন রকিকে আটকে রাখে। স্নিগ্ধা মুখ অন্ধকার করে খাওয়ার ঘরে ঢুকল। তন্ময় কণিকার ঘরে গিয়ে দরজায় টোকা দিয়ে বলল, কণিকা। কণিকা দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রকিও তার পিছনে এসে দাঁড়িয়ে লেজ দোলাচ্ছে। কণিকা দরজাটা বাইরে দিয়ে আবজে দিল। তন্ময় রেগে বলল, সবসময় দরজা বন্ধ রাখিস কেন বলতো? একটু হাওয়া বাতাস গায়ে লাগানোর দরকার আছে তো। তাছাড়া ঘরে হাওয়া বাতাস ঢুকলে ঘরটাও জীবাণুমুক্ত হয়। তোর আমার কথা শুনবি না। এত জীবাণু নিয়ে ঘরে থাকলে তোর আরও শরীর খারাপ করবে। এবার তন্ময় রকির দিকে তাকালো। রকি মায়াময় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তন্ময় নিচু হয়ে রকিকে আদর করার জন্য তার গায়ে হাত দিল। রকির গা বরফের মতো ঠান্ডা। তন্ময় রেগে বলল, রকির গাটা বরফের মতো ঠান্ডা, এই ঠান্ডায় ওকে জামা পরাসনি কেন? ওকে একটু রোদে নিয়ে যা, নিজেও রোদ পোহা, শরীর ভালো লাগবে, নইলে তুই আর রকিও অসুস্থ হয়ে পড়বি। কণিকার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তন্ময় সেটা দেখে নরম সুরে বলল, কাঁদছিস কেন বোন? আমি তোর ভালোর জন্য বলছি। তোরা ভালো থাকলে আমারও ভালো লাগে। এবার সে কণিকার হাত ধরতে গেল। কণিকা ঘরে ঢুকে গেল। রকিও তার পিছন পিছন ঢুকল। কণিকা দরজা বন্ধ করল। তন্ময়ের চোখ ছলছল করছে। কণিকার সাথে রেগে কথা বলা তার উচিত হয়নি। সেও টেনশনে আছে, তা সত্ত্বেও সংসারের যাবতীয় কাজ করছে। তন্ময় আবার দরজায় টোকা মারল। কণিকা সোয়েটার পরে চাদর গায়ে জড়িয়ে দরজাটা সামান্য ফাঁক করে মুখ বাড়ালো। তন্ময় দরজা ঠেলে ভেতরে ঢুকে কণিকার হাত ধরে বলল, রাগ করিস না বোন। রাগ করিনি বর্দা। তাহলে মুখটা অন্ধকার কেন? একটু হাস। আগে কথা বলতিস, খিলখিল করে হাসতিস, আর এখন? তন্ময়ের গলাটা ধরে এলো। একটু থেমে সে আবার বলল, আমাদের সাথে তো খাস না, সময় মতো খাওয়া দাওয়াও করিস না। করি তো। তোর ঘরটা ছোট মনে হচ্ছে কেন বলতো? দুটো মুখোমুখি দেওয়াল কাছাকাছি লাগছে, অন্য দুটো মুখোমুখি দেওয়াল দূরে আছে। এখন খেয়াল করলাম, আগে এমন তো ছিল না, ঘরটা তো চৌকো ছিল। জিনিসপত্র রেখেছি তো তাই ছোট মনে হচ্ছে। খেতে যাও। বড় বৌদি খাবার সাজিয়ে বসে আছে। চল আমাদের সাথে বসে তুই ভাত খাবি। কণিকা বলল, আমার খিদে পায়নি। রকিকে খেতে দিয়েছিস? হ্যাঁ। তন্ময় বলল, যে কথা বলতে এসেছিলাম, তোর ওপর কাজের চাপ পড়েছে। স্নিগ্ধাকেও তুই কিছু করতে দিস না, তাই একজন কাজের মহিলা ঠিক করেছি। সে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, ঘরদোর ও বাড়ির সামনেটা ঝাঁট দেওয়া সব কাজ করবে। সে দুবেলা আসবে, তোর কোনো কাজ করতে হবে না। স্নিগ্ধা রান্না করবে। কাজের মহিলা সকালে কাজ এসেছিল, সে রকির ভয়ে পালিয়েছে। কাজের মহিলা আসলে তুই রকিকে ঘরে রাখিস, ওর সামনে আনিস না বলে তন্ময় ঘর থেকে বেরোলো। কণিকা আবার ঘরের দরজা বন্ধ করে দিল। তন্ময় খাওয়ার ঘরের দিকে আস্তে আস্তে ভাবল, কণিকা কি করে জানলো ওর বড় বৌদি খাবার নিয়ে বসে আছে? খাবার সময় হয়ে গেছে তাই হয়তো আন্দাজে বলেছে। তন্ময় খাওয়ার ঘরে ঢুকে দেখল স্নিগ্ধা খাবার সাজিয়ে বসে আছে। সে বেসিনে হাত ধুয়ে স্নিগ্ধার পাশের চেয়ারটিতে বসে খেতে লাগলো। দুজনেই চুপচাপ খাচ্ছে। তন্ময় খেয়ে দোতলায় গেল। স্নিগ্ধা এঁটো বাসন এক জায়গায় করছে। তার চোখ গেল দরজায় নিচে মেঝের দিকে। কাল দুপুরের মতো এখনও সে মেঝেই রক্ত যেতে দেখছে। সে রক্ত অনুসরণ করে কণিকার ঘরের সামনে গেল। কালকের মতো এখনও রক্তটা কণিকার ঘরের দরজায় ঢুকল। স্নিগ্ধা ভাবল, রক্তের সাথে এ ঘরের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। হঠাৎ স্নিগ্ধার মনে প্রশ্ন জাগল, রক্তচোষা পেতনিটা কি এ ঘরেই থাকে? ভয়ে তার গা শিউরে উঠল।
স্নিগ্ধা ভাবল কণিকার সাথে কথা বলার সময় মাঝে মাঝে ওর চোখে মুখে আতঙ্কের ছাপ দেখতে পায়। রক্তচোষা পেতনিটা কি তাকে ভয় দেখায়? তাই হবে। সেজন্যই কণিকা ভয়ে হয়তো ভূতপেতনির ব্যাপারে কাউকে কিছু বলে না। কণিকা আর রকির জন্য স্নিগ্ধার কষ্ট হচ্ছে। তারা সারাক্ষণ বিপদ মাথায় নিয়ে চলছে। সে ভাবল তাড়াতাড়ি এদের মুক্ত করার পথ বের করতে হবে। বাড়ির সামনে প্রচণ্ড শব্দে কিছু পড়ল। স্নিগ্ধা ছুটে বারান্দায় এসে দেখল বাড়ির সামনে ঢালাই করা পথের ওপর কেউ পড়ে আছে, রক্তে চারপাশ ভেসে যাচ্ছে। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের 38 থেকে 41 পর্ব। পর্বগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।